নমস্কার, হাই নিউজ আপনাদের সকলকে স্বাগত। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আজিকর ইস্যুতে খোঁচা তৃণমূল নেতা কুণাল ঘোষের। একেবারে নাম না করেই তিনি এবার আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের একহাত নিলেন। সমাজ মাধ্যমে পোস্ট করে কুণাল ঘোষ লিখেছেন, কতিপয় মিথ্যাবাদী ধান্দাবাজ আরজিকর নিয়ে পোস্ট করছেন, না বিচারের 4 মাস। সোশ্যাল মিডিয়ার সুযোগ নিয়ে ব্যক্তি স্বার্থে বিভ্রান্তি ছড়িয়ে প্রচার করছেন। এদের নেশায় দাঁড়িয়েছে। 24 ঘন্টার মধ্যে ধর্ষণ ও খুনের আসল লোকটিকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। তাদের হাতে থাকলে এতদিন কুলতুলির মতো ফাঁসির সাজাও ঘোষণা হয়ে যেত। এই অতি বিপ্লবী বা মেকি বিপ্লবীরাই কোর্ট থেকে সিবিআই এনেছে। তদন্ত, চার্জশিট, জাজ প্রেম হয়েছে। আদালতে রোজ বিচারের সাক্ষ্য, শুনানি চলছে। সুপ্রিম কোর্টে নজরদারি করছেন। সেখানেও ভুয়ো বিপ্লবীদের আইনজীবীরা রয়েছেন। কোথাও কোনো ফাঁক নেই, বিচার চলছে। তাহলে না বিচার বা বিচারহীন বলে উস্কানিমূলক দিন গণনার পোস্ট দিচ্ছেন কারা? সমাজ মাধ্যমে টুইট করে প্রশ্ন তুললেন কুণাল ঘোষ। হাসিনা সরকার পতনের পর সোমবার প্রথম ভারত বাংলাদেশের বৈঠক। লাগাতার হিন্দু নিপীড়ন, ভারত বিদ্বেষের মধ্যেই সোমবার বৈঠকে দুদেশের বিদেশ সচিব। ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েনের আবহে ঢাকায় পৌঁছলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। সোমবার সকাল 8:30 নাগাদ ঢাকা বিমানবন্দরে অবতরণ করে মিস্ত্রির বিমান। তাকে স্বাগত জানান বাংলাদেশের বিদেশ দফতরের মহাপরিচালক ইসরাত জাহান। বাংলাদেশে ভারতের বিদেশ সচিবের কর্মসূচির খসড়া উদ্ধৃত করে বাংলাদেশের এক সংবাদ মাধ্যম জানিয়েছে, বেলা 11টায় অতিথি নিবাস পদ্মা ভবনে সেদেশের বিদেশ সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে একান্ত বৈঠকে বসবেন তিনি। সচিব পর্যায়ের বৈঠক হওয়ার পর মধ্যাহ্নভোজে যোগ দেবেন মিস্ত্রি। সূচি অনুযায়ী তারপর বাংলাদেশের বিদেশ উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে তার। গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। তারপর এই প্রথম দিল্লি এবং ঢাকার মধ্যে কূটনৈতিক স্তরে বৈঠক হবে। উদ্ভূত পরিস্থিতিতে দুই দেশের মধ্যে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে তা নিয়ে কৌতূহল জন্ম নিয়েছে দুদেশেরই। আগামী দিনে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কেমন চাইছে বাংলাদেশ? রবিবারই তার একটা আভাস দিয়েছে সে দেশের তদারকি সরকারের বিদেশ উপদেষ্টা তৌহিদ। তার মতে, হাসিনার পতনের পর থেকে দুদেশের সম্পর্কের গুণগত পরিবর্তন হয়েছে। তা মেনে নিয়েই দুদেশের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে হবে বলে মনে করছেন তিনি। সামগ্রিক এই পরিস্থিতিতে নয়াদিল্লি এবং ঢাকার মধ্যে কূটনৈতিক দূরত্ব কম হয় কিনা তাই এখন দেখার। হাই নিউজ নেটওয়ার্ক। সোমবার সমবায় ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত নন্দীগ্রাম। এক তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরের আগে নন্দীগ্রামে খুন তৃণমূল কর্মী। রবিবার রাতে নন্দীগ্রামের কালীচরণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ওই তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর সফরে আসতে পারেন মুখ্যমন্ত্রী। তার আগে শাসক দলের কর্মী খুনের ঘটনায় স্বাভাবিকভাবেই চাপা উত্তেজনা তৈরি হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে কালীচরণপুর গ্রাম পঞ্চায়েতের 7 নম্বর জলপাই এলাকায় তৃণমূলের নেতা কর্মীদের উপর হামলা চালায় একদল দুষ্কৃতী। অভিযোগ, স্থানীয় বুথ সভাপতি গুরুপদ মণ্ডল এবং তৃণমূল কর্মী বিষ্ণুপদ মণ্ডলকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। তাদের চিৎকারে স্থানীয় বাসিন্দারা বেরিয়ে এলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। স্থানীয় বাসিন্দারাই বিষ্ণুপদকে গুরুতর জখম অবস্থায় তমলুক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে রাত 1:30 নাগাদ তার মৃত্যু হয়। গুরুপদ বর্তমানে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দলীয় কর্মীদের উপর হামলার ঘটনার প্রতিবাদে নন্দীগ্রাম জুড়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ডেকেছে তৃণমূল। দোষীরা গ্রেফতার না হওয়া পর্যন্ত এই বন্ধ চলবে বলেই জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। রবিবার তমলুক এগ্রিকালচার সোসাইটির নির্বাচন ঘিরে বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের কাঞ্চননগর গ্রাম। বুথ দখলকে কেন্দ্র করে পুলিশের সামনেই চলে বোমাবাজি। ওই নির্বাচনে শুধু নন্দীগ্রামেই জিতেছে বিজেপি। জেলার বাকি সর্বত্রই তৃণমূল জিতেছে। নির্বাচনের ফল প্রকাশের কয়েক ঘন্টা পরেই তৃণমূলের 2 নেতা কর্মীদের উপর হামলায় বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে শাসক দল। গতকাল ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংকের নির্বাচন ছিল। সেই নির্বাচনে মানুষ গণতান্ত্রিকভাবে এবং শৃঙ্খলা মেনে ভোট দিচ্ছিলেন।
কিন্তু আমরা দেখতে পেলাম সে নির্বাচন ক্ষেত্রে দিব্যেন্দু অধিকারীর প্রবেশ এবং বিজেপি ছোড়া বোম্বিংয়ে পুরো এলাকা কেঁপে যাওয়া, এই দুটো মিলে যাওয়ার ফলে খেজুরি এবং কাঁথি থেকে প্রচুর পরিমাণ বহিরাগত হারমাদ এবং জল্লাদদের নিয়ে এসে গতকাল সারা রাত নন্দীগ্রামের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন পাড়ায়, বিভিন্ন বুথে তারা অত্যাচার করেছে এবং তারা নিষ্পেষণ করেছে। এবং শুধু তাই নয়, আমাদের কালীচরণপুর অঞ্চলে 7 নম্বর জালপাই বিষ্ণুপদ মণ্ডল, তাকে ভোজালির কম মেরেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এবং ওই এলাকার বিজেপি নেতৃত্বরা। সে গতকাল রাত্রে তমলুক হাসপাতালে একটা 38 মিনিটে তিনি পরলোক গমন করেছেন, আমাদের ছেড়ে চলে গেছেন আমাদের কর্মী। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। সম্পূর্ণ পারিবারিক বিবাদের জেরেই এই হামলা বলে জানিয়েছেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সম্পাদক মেঘনাথ পাল। হাই নিউজ নেটওয়ার্ক। ভয়াবহ বিস্ফোরণ মুর্শিদাবাদে। বোমা বিস্ফোরণে 3 জনের মৃত্যু। বিস্ফোরণের অভিঘাতে ভেঙে পড়ে একটি পাকা বাড়ির ছাদ। সাত সকালে ভয়াবহ বিস্ফোরণ। মুর্শিদাবাদে বোমা বিস্ফোরণে 3 জনের মৃত্যু। রবিবার রাতে তীব্র শব্দে কেঁপে ওঠে মুর্শিদাবাদের সাগরপাড়া থানা এলাকার খয়েরতলা গ্রাম। বিস্ফোরণের অভিঘাতে একটি পাকা বাড়ির ছাদও ভেঙে পড়েছে। সেই ধ্বংসস্তূপ থেকেই 3 জনের ছিন্ন ভিন্ন দেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওই বাড়ির ভিতরে বসে বোমা বাঁধছিলেন 3 জন ব্যক্তি। অসাবধানতায় বিস্ফোরণ ঘটেছে। যদিও মৃতদের পরিবারের দাবি 3 জনকে বোমা মেরে খুন করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, রবিবার রাত 10টা নাগাদ খয়েরতলায় একটি বাড়িতে বিস্ফোরণ হয়। সাদা ধোঁয়ায় চারপাশ ঢেকে যায়। হুড়মুড় করে ভেঙে পড়ে বাড়ির ছাদ সহ একাংশ। স্থানীয় বাসিন্দারাই 3 জনের দেহ পড়ে থাকতে দেখেন ধ্বংসস্তূপের মধ্যে। হঠাৎ সাউন্ড আসে, বিশাল সাউন্ড। তারপরে তখন তার শুয়ে থাকা যায় না, পাশে বাড়ি উঠলাম, উঠে যে দেখলাম, প্রথমে দেখলাম ঘরের ছাদ দেখে আমার আর কিছু দেখতে ইচ্ছা করেনি। ছাদ এরকম ভাঙিব, মানে সব উপরে ফাঁকা ঘরের ছাদ। ওয়াই দেখিয়ে তারপরে আর একজনকে যাই, পাশে দেখছি একজন সাগরুল বলির নাম, ওর সাথে এক ছেলে, ওকে ধরে নিয়ে চিল্লাছে, পাতা গিরি। পর দেখলাম এই হাত টাত নেই, চেহারাও চিনা যাচ্ছে না। ওরা কি করছিল ওটাই তো বলতে পারবো না। শোনা যাচ্ছে যে বোমা বাজছিল, শুধু আওয়াজটা আমরা শুনতে পেয়েছি। কে ছিল, বোমের আওয়াজ। এখন এর মধ্যে কি করছিল, কে ছিল, কি ভালো মন্দ ওইসব মন্দ তো আমরা জানি মনে হয় না। হলে কেন ওই যে সাউন্ডটা ওখান থেকে হয়েছে না, এত বড় একটা বাড়ি। খবর পেয়ে রাতে ঘটনাস্থলে যায় সাগরপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী। এলাকায় শুরু হয় তল্লাশি। নিয়ে যাওয়া হয় বম্ব স্কোয়াডকেও। ঘটনাস্থলে প্রচুর পরিমাণে স্প্লিন্টার ছড়িয়ে ছিটিয়েছিল। ভাঙা বাড়ি থেকে 3 জনকে উদ্ধার করে রাতেই নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন। মৃতেরা হলেন মামুন মোল্লা, সাগিরুল সরকার এবং মোস্তাকিন শেখ। তারা সকলেই ওই গ্রামেরই বাসিন্দা। গ্রাম জুড়ে রাত থেকেই চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। আর কোথাও বোমা মজুত রয়েছে কিনা, কোনো বোমা সক্রিয় রয়েছে কিনা তাও দেখা হচ্ছে। সেই সঙ্গে এই ঘটনায় আর কারা যুক্ত রয়েছে, কিভাবে বোমা বিস্ফোরণ ঘটল তাও খতিয়ে দেখা হচ্ছে। মৃতদের পরিবারের লোকজন বোমা বাঁধার অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি বোমা মেরে 3 জনকে খুন করা হয়েছে। সেই অভিযোগও খতিয়ে দেখছে পুলিশ। এদিকে মুর্শিদাবাদের জলঙ্গির এই এলাকা বাংলাদেশ সীমান্ত লাগোয়া। বর্তমান পরিস্থিতিতে যেমন অনুপ্রবেশের আশঙ্কা বেড়েছে, তেমনি এই বিস্ফোরণকে ঘিরেও চাঞ্চল্য ছড়িয়েছে। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা তাও তদন্ত করে দেখছে পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক। সপ্তাহের প্রথম দিনেই বোমাতঙ্ক দিল্লিতে। টাকা চেয়ে হুমকি ফোন স্কুলে। রাজধানী 2টি স্কুলে বোমা রাখা আছে বলে ইমেল করা হয় স্কুল কর্তৃপক্ষকে। সপ্তাহের প্রথম দিনেই বোমাতঙ্ক দিল্লিতে। রবিবার ছুটির পর সোমবার স্কুল খুলতেই রাজধানীর 2টি স্কুলে বোমা রাখা আছে বলে খবর ছড়ায়। এখনো পর্যন্ত অন্তত 2টি স্কুলের কথা জানিয়েছে দিল্লি পুলিশ। একটি দিল্লির আরকে পুরমে এবং অন্যটি পশ্চিম বিহার অঞ্চলে। উভয় ক্ষেত্রেই ইমেল করে ওই হুমকি পাঠানো হয়েছে। বোমাতঙ্ক ছড়াতেই উভয় স্কুল কর্তৃপক্ষই পড়ুয়াদের বাড়ি পাঠিয়ে দিয়েছেন। খবর দেওয়া হয়েছে পুলিশ এবং দমকলে। স্কুল কর্তৃপক্ষের থেকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই 2টি স্কুলে পৌঁছে যায় দিল্লি পুলিশের 2টি দল। 2টি স্কুল থেকে যথাক্রমে সকাল 6:15 এবং 7টা নাগাদ ফোন আসে দমকলের কাছে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে স্কুল কর্তৃপক্ষের কাছে ইমেল পাঠানো হয়েছিল। সেই ইমেলে লেখা রয়েছে, বোমা রাখা আছে স্কুল চত্বরে, যদি 30,000 মার্কিন ডলার না দেওয়া হয় তাহলে বোমাগুলি ফাটিয়ে দেওয়া হবে। ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। কে বা কারা স্কুলে ওই হুমকি ইমেল পাঠিয়েছে তা খতিয়ে দেখছেন দিল্লি পুলিশের তদন্তকারী আধিকারিকেরা। প্রাথমিকভাবে জানা গিয়েছে রবিবার বেশি রাতের দিকে স্কুলে ইমেল করে ওই হুমকি পাঠানো হয়েছে। সোমবার সকালে স্কুল খুলতেই বিষয়টি নজরে আসে কর্তৃপক্ষের। এখনো পর্যন্ত পুলিশ দুটি স্কুলে বোমাতঙ্কের কথা নিশ্চিত করেছে, তবে 40টিরও বেশি স্কুলে বোমা থাকার হুমকি পাঠানো হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ, যদিও বাকি স্কুলগুলির নাম এখনো প্রকাশ্যে আসেনি। ওই হুমকি ইমেলে প্রেরক দাবি করেছেন তিনি স্কুল চত্বরের বিভিন্ন জায়গায় ছোট ছোট বোমা লুকিয়ে রেখেছেন। এগুলি ফাটলে স্কুল ভবনের বিশেষ ক্ষতি না হলেও অনেকেই জখম হবেন। বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য 30,000 ডলার, যা ভারতীয় মুদ্রায় 25,41,453 টাকা দাবি করেছেন ওই ইমেলের প্রেরক। টাকা না পেলে বোমা ফাটিয়ে দেবেন বলেও হুমকি দেওয়া হয়েছে। তবে সত্যিই বোমা রাখা আছে নাকি এটি কোনো ভুয়ো হুমকি তা এখনো স্পষ্ট নয়। দিল্লি পুলিশ ওই ইমেলের আইপি অ্যাড্রেস ধরে প্রেরককে খুঁজে বার করার চেষ্টা করছে। सुबह दिल्ली के कुछ स्कूल्स में बॉम्ब थ्रेट की ईमेल्स मिली हैं। इसके ईमेल्स के मिलने के तुरंत बाद पुलिस ने अपनी कार्रवाई शुरू कर दी। तमाम जगह पुलिस टीम्स पहुंच के हम सारे स्कूल्स की सिक्योरिटी और बच्चों की सिक्योरिटी इंश्योर कर रहे हैं। और मैं आपको और आपके माध्यम से सभी पेरेंट्स को, दिल्ली की जनता को ये आश्वस्त करना चाहूँगा कि पुलिस बच्चों और स्कूल्स की सिक्योरिटी को इंश्योर करने के लिए हर संभव प्रयास करेगी और उसको इंश्योर करेगी। साथ ही जो ईमेल्स का सोर्स है उस तक भी हम जल्दी पहुंचकर उसके ऊपर भी कार्रवाई करेंगे। উল্লেখ্য, গত 4 মাস ধরে দেশের নানা প্রান্তে ভুয়ো ফোন বা ইমেলের মাধ্যমে বোমাতঙ্ক ছড়িয়েছে। বিমানবন্দর হোক বা হাসপাতাল, সর্বত্রই বোমা রাখা হয়েছে বলে খবর ছড়ায়। সম্প্রতি দিল্লির প্রশান্ত বিহারে একটি স্কুলের কাছে বোমা বিস্ফোরণ হয়। সেই ঘটনার পর রোহিণীতে একটি স্কুলে বোমাতঙ্ক ছড়ায়। যদিও স্কুল চত্বর এবং আশেপাশের অঞ্চলে তন্ন তন্ন করে তল্লাশি চালিয়েও সেবার সন্দেহজনক কিছুই পায়নি পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক। মরশুমের প্রথম তুষারপাত হলো সিমলায়। রবিবার হিমাচল প্রদেশের রাজধানীতে হালকা তুষারপাত হয়েছে। রিপোর্ট অনুযায়ী 90-এর দশকের পর এই প্রথমবার ডিসেম্বরের শুরুতেই তুষারপাত হলো সিমলাতে। তবে শুধু সিমলাই নয়, কুর্ফি, ফাগু, নারকোন্ডার মতো জায়গাতেও বরফের সাদা আস্তরণে ঢেকে গিয়েছে, আর তাতেই মুজেছেন পর্যটকরা। অনেকেই ভাবেননি যে এই সময় সিমলাতে তুষারপাত হবে। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।